সহজ শান্ত আমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের ইতিহাস বিষয়ের সিলেবাস নাম্বার বিভাজন নমুনা প্রশ্নপত্র এবং সম্পূর্ণ উত্তর সহ সাজেশন সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 6 এর সেকেন্ড ইউনিট টেস্ট 2024 হিস্ট্রি সাবজেক্টের সিলেবাস, মার্কস রিভিশন, মডেল কোশ্চেন পেপার এবং সম্পূর্ণ উত্তর সহ সাজেশনটি দেখে নিই। সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের 25 নম্বরের পরীক্ষা নেওয়া হয়ে থাকে এবং 50 মিনিট কিন্তু সময় দেওয়া থাকবে। ঠিক আছে, প্রথমে দেখো তোমাদের সিলেবাসের মধ্যে কোন কোন অধ্যায় পড়তে হবে। ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা এর যে দ্বিতীয় পর্যায়ে রয়েছে সেটা পড়তে হবে। ঠিক আছে, এরপর খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের ভারতীয় উপমহাদেশ আর হচ্ছে সাম্রাজ্য বিস্তার ও শাসন। ঠিক আছে, এই তিনটি অধ্যায় তোমাদের পড়তে হবে সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য। এবার দেখো কি ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষা দেওয়া হবে। প্রথমে তোমাদের 6টি এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে, সেখান থেকে 5টির উত্তর লিখতে হবে, যেগুলোর মান থাকবে 1 নম্বর করে এবং সঠিক উত্তর এখান থেকে তোমাদের বেছে নিয়ে লিখতে হবে। তো 3টি অধ্যায় থেকে তোমাদের প্রতিটি অধ্যায় থেকে 2টি করে, ঠিক আছে, টোটাল 6টি দেওয়া থাকবে এমসিকিউ প্রশ্ন, 5টি লিখতে হবে। এরপর এসিকিউ প্রশ্ন 6টি থাকবে, 5টি লিখতে হবে। এগুলোর মানে হচ্ছে 1 নম্বর করে মান দেওয়া থাকবে। ঠিক আছে, এবং তোমাদের এগুলো এক কথায় উত্তর লিখতে হবে। ঠিক আছে, প্রতিটি অধ্যায় থেকে 2টি করে দেওয়া থাকবে, 3 গুণ 6টা। এরপর তোমাদের 2 নম্বর মানের প্রশ্ন দেওয়া থাকবে 3টি, প্রত্যেকটা অধ্যায় থেকে 1টি করে দেওয়া থাকবে, সেখান থেকে 2টির উত্তর লিখতে হবে, যে কোনো 2টির উত্তর লিখতে হবে। 2 গুণ 4 নম্বর। আর 3 নম্বর মানের প্রশ্ন তোমাদের 3টে দেওয়া থাকবে, প্রতিটা অধ্যায় থেকে 1টি করে, সেখান থেকে 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, 3 গুণ 6 নম্বর। আর 5 নম্বর প্রশ্ন তোমাদের প্রতিটা অধ্যায় থেকে 1টি করে দেওয়া থাকবে, টোটাল 3টি দেওয়া থাকবে, সেখান থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে 5 নম্বর মানে। ঠিক আছে, তো এরকম ভাবে কিন্তু তোমাদের 25 নম্বরের প্রশ্ন দেওয়া হবে সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য। ওকে, তো চলো এখন আমরা এই নমুনা প্রশ্নপত্রের উত্তর সহ দেখে নিই। ঠিক আছে, তার আগে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে প্রেস করার পর অল অপশনটিকে সিলেক্ট করবে, ভিডিওটিতে একটি লাইক করবে এবং ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে। কমেন্ট বক্সে অবশ্যই নিজেদের মতামত লিখে জানাবে এবং এই সমস্ত প্রশ্নোত্তরের পিডিএফ ফাইলগুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে, চাইলে তোমরা সেখান থেকে প্রশ্ন এর পিডিএফ ফাইলগুলো নিতে পারো। ওকে, তার জন্য অবশ্যই তোমার চ্যানেলটিকে সহজ লেসন অ্যাপটিকে ফোন ইনস্টল করবে, সেখানে কিন্তু ভিডিওর পাশে পিডিএফ গুলো দেওয়া থাকবে। তো দেখো এই প্রশ্নপত্রে কি দেওয়া আছে, 1 নম্বর দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, যে কোনো 5টি লিখতে হবে, প্রশ্নের মান 1 নম্বর করে দেওয়া আছে। পরের দাগে হচ্ছে মেগালিথ হলো সোনার মূর্তি, পাথরের মূর্তি না পাথরের সমাধি। তো মেগালিথ হচ্ছে পাথরের সমাধি। পরের দাগে অটবি কথার মানে হলো বন, আকাশ না সাম্রাজ্য। তো অটবি কথার মানে হচ্ছে বন। ঠিক আছে, এরপর গয়ের দাগে দক্ষিণ ভারতের একমাত্র মহাজন পদটি হলো অবন্তী, অসমক না বৎস। তো দক্ষিণ ভারতের একমাত্র মহাজন পদ হচ্ছে অসমক। নেক্সট প্রশ্ন, ঘয়ের দাগে বৈদিক যুগের জনপ্রিয় খেলা ছিল দাবা, পাশা না ফুটবল। তো বৈদিক যুগের জনপ্রিয় খেলা ছিল কি পাশা। এরপর চয়ের দাগে গৌতম বুদ্ধের প্রথম নাম ছিল সিদ্ধার্থ, গৌতম না মহাদেব। তো গৌতম বুদ্ধের প্রথম নাম ছিল সিদ্ধার্থ। ছয়ের দাগে হচ্ছে ভারতীয় মহাদেশে প্রথম সোনার মুদ্রা চালু করেন কুজুল, কনফুসিয়াস, ভীম কনফুসিয়াস, কনিষ্ক না হবিষ্ক। সঠিক উত্তর এখানে হবে ভীম কনফুসিয়াস। বর্গীয় দাগে ইন্ডিকা গ্রন্থটি রচনা করেন কৌটিল্য, মেগাস্তিনিস না অশোক। তো ইন্ডিকা গ্রন্থটি রচনা করেন মেগাস্তিনিস। ঝয়ের দাগে মহাক্ষত্র উপাধি নিয়েছিলেন হর্ষবর্ধন, রুদ্রদামন, সমুদ্রগুপ্ত। মহাক্ষত্র এই যে উপাধিটা কে নিয়েছিলেন, উত্তর হবে এখানে রুদ্রদামন। ঠিক আছে, ইংরেজ দাগে জৈন ধর্মে মোট তীর্থঙ্কর ছিলেন 18 জন, 22 জন না 24 জন। তো জৈন ধর্মে মোট তীর্থঙ্কর ছিলেন 24 জন। পরের প্রশ্ন 2 নম্বর দাগে পূর্ণ বাক্যে উত্তর দাও, যে কোনো 5টি, 1 × 5 = 5। পরের দাগে আইহোল প্রশস্তি কে রচনা করেন, উত্তর হচ্ছে আইহোল প্রশস্তি রচনা করেন রবি কীর্তি। ঠিক আছে, আইহোল প্রশস্তি রচনা করেন কবি রবি কীর্তি। এরপর ক্ষয়ের দাগে তৃতীয় বৌদ্ধ সঙ্গীতি কোথায় অনুষ্ঠিত হয়েছিল, উত্তর হচ্ছে তৃতীয় বৌদ্ধ সঙ্গীতি অনুষ্ঠিত হয়েছিল পাটলিপুত্রতে। এরপর গয়ের দাগে বোধি বৃক্ষ প্রকৃতপক্ষে কি গাছ, তো বোধি বৃক্ষ প্রকৃতপক্ষে পিপল গাছ। ঘয়ের দাগে ইন্ডিকা গ্রন্থটির রচয়িতা কে, তো ইন্ডিকা গ্রন্থটির রচয়িতা হলেন মেগাস্তিনিস। কুমোর দাগে কোন অনুষ্ঠানের মাধ্যমে বৈদিক যুগে শিক্ষা গ্রহণ পর্ব শেষ হতো, উত্তর হচ্ছে সমাবর্তন অনুষ্ঠানের মাধ্যমে বৈদিক যুগে শিক্ষা গ্রহণ পর্ব শেষ হতো। আলেকজান্ডার কোন দেশের শাসক ছিলেন, উত্তর হচ্ছে আলেকজান্ডার গ্রিসের ম্যাসিডনের শাসক ছিলেন। ছয়ের দাগে দেওয়া আছে ঋগ্বেদের কোন নদীর কথা বর্তমানে আর খুঁজে পাওয়া যায় না। তো ঋগ্বেদের সরস্বতী নদীর কথা বর্তমানে আর খুঁজে পাওয়া যায় না। ওকে, প্রাচীন ভারতের একটি গণরাজ্যের নাম লেখো। প্রাচীন ভারতের একটি গণরাজ্য হলো মল্ল। নেক্সট প্রশ্ন দেখো, ছয়ের দাগে জৈনদের প্রধান প্রচারককে কি বলা হতো, তো জৈনদের প্রধান প্রচারককে বলা হতো তীর্থঙ্কর। কোন গুপ্ত সম্রাট হুন আক্রমণ প্রতিহত করেন, তো গুপ্ত সম্রাট স্কন্দগুপ্ত হুন আক্রমণ প্রতিহত করেন। নেক্সট, কবে থেকে হর্ষাব্দ গণনা শুরু হয়, উত্তর লিখবে 606 খ্রিস্টাব্দ থেকে হর্ষাব্দ গণনা শুরু হয়। পরের প্রশ্ন 3 নম্বর দাগে সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 2টি লিখতে হবে, প্রশ্নের মান 2 নম্বর করে। ঠিক আছে, 2 × 4 নম্বর দেওয়া আছে। কয়ের দাগে বেদের অপর নাম কি এবং কেন, উত্তর হচ্ছে বেদের অপর নাম শ্রুতি।
ওকে, প্রথম দিকে বেদ লিখিত রূপে ছিল না। বেদকে ঈশ্বরের বাণী বলে ধর্মপ্রাণ হিন্দুরা মনে করে এবং ঈশ্বরের কাছ থেকে বেদের বাণী শুনে সেই বাণী ঋষিরা মনে রাখত। শুনে শুনে মনে রাখা হতো বলে বেদের অপর নাম শ্রুতি। পরের দেখার প্রশ্ন হচ্ছে ভারতীয় উপমহাদেশের জনপ্রিয় দুটি মহাকাব্যের নাম লেখো। তো ভারতীয় উপমহাদেশের জনপ্রিয় দুটি মহাকাব্যের নাম হচ্ছে রামায়ণ ও মহাভারত। পরের দেখা শ্বেতাম্বর ও দিগম্বর কাদের বলা হয়? ওকে, তো শ্বেতাম্বর কারা না, জৈনরা দুই সম্প্রদায়ে বিভক্ত ছিল, যেমন হচ্ছে শ্বেতাম্বর ও দিগম্বর। জৈনদের যে সম্প্রদায় সাদা বস্ত্র পরিধান করতেন তাদের শ্বেতাম্বর বলা হয়। আর দিগম্বর কারা না, জৈনদের যে সম্প্রদায় সম্পূর্ণ বন্ধন মুক্তির জন্য পরিধেয় বস্ত্র পর্যন্ত ত্যাগ করেন তাদের দিগম্বর বলা হয়। ঘরের দেখা হচ্ছে জৈন ও বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন বলতে কি বোঝো? সৎ বিশ্বাস, সৎ জ্ঞান ও সৎ আচরণের উপরে জৈনরা জোর দিতেন। এই তিনটিকে একসঙ্গে জৈন ধর্মের ত্রিরত্ন বলা হতো। আর বৌদ্ধ ধর্মে গৌতম বুদ্ধ প্রধান ব্যক্তি, তার প্রচার করা ধর্মই বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ ধর্ম প্রচারের দায়িত্ব বৌদ্ধ সংঘের। এই তিন মিলে হয় বৌদ্ধ ধর্ম সংঘ। এই তিনটি হচ্ছে বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন। ঠিক আছে, পরের প্রশ্ন 4 নম্বর দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর লেখো। যে কোনো দুটি লিখতে হবে এখান থেকে। প্রশ্নের মান হচ্ছে 3 নম্বর করে, 3 2 6 নম্বর। পরের দাগে দেওয়া আছে চতুর আশ্রম সম্পর্কে যা জানো লেখো। তাহলে উত্তর লিখছে আশ্রম কথার অর্থ জীবনের বিভিন্ন অবস্থা। পরবর্তী বৈদিক যুগে উচ্চবর্ণ আর্যদের 4টি আশ্রম গড়ে ওঠে, এগুলিকে চতুর আশ্রম বলা হতো। ঠিক আছে, যেমন প্রথম হচ্ছে কি না, এগুলি হলো ব্রহ্মচর্য বা বাল্যকাল ও কৈশোরে গুরুগৃহে ব্রহ্মচর্য পালন ও বিদ্যা চর্চা করা। ঠিক আছে, দ্বিতীয় আশ্রম ছিল গার্হস্থ্য বা যৌবনে গুরুগৃহ থেকে প্রত্যাবর্তনের পর সংসার জীবনযাপন করা। তৃতীয় আশ্রম ছিল বানপ্রস্থ, এই সময় সংসার জীবন ত্যাগ করে বনবাস করতে হতো। আর সমাজের চতুর্থ আশ্রম ছিল সন্ন্যাস বা সবকিছু ত্যাগ করে সন্ন্যাস জীবনযাপন করা। ঠিক আছে, নেক্সট প্রশ্ন ক্ষয়ের দাগে টিকা লেখো ত্রিপিটক সম্পর্কে আমাদের লিখতে হবে। তো আমরা লিখছি পালি ভাষায় সংকলিত বুদ্ধদেবের উপদেশগুলি ত্রিপিটক নামে পরিচিত। ত্রিপিটকগুলি সূত্র পিটক, বিনয় পিটক ও অভিধর্ম পিটক এই 3 অংশে বিভক্ত। এগুলিকে যথাক্রমে বুদ্ধের উপদেশ সমূহ, বৌদ্ধ ভিক্ষুণীদের পালনীয় বিধি সমূহ ও বৌদ্ধ দর্শন লেখা আছে। ঠিক আছে, তো এই আমরা ত্রিপিটক সম্পর্কে লিখলাম। পরের প্রশ্ন গয়ের দাগে পঞ্চ মহাব্রত বলতে কি বোঝো? আমরা লিখছি মহাবীরের পূর্ববর্তী তীর্থঙ্কর পার্শ্বনাথ প্রচারিত চতুর্জাম নীতি মহাবীর গ্রহণ করেন। পার্শ্বনাথ প্রচারিত 4টি মূল নীতি ছিল। 1 নম্বর হচ্ছে অহিংসা, 2 নম্বর মিথ্যা না বলা, 3 নম্বর হচ্ছে চুরি না করা বা অচৌর্য, আর 4 নম্বর হচ্ছে পরদ্রব্য গ্রহণ না করা বা অপরিগ্রহ। এগুলি চতুর্জাম নামে খ্যাত। ঠিক আছে, মহাবীর এর সাথে আরো একটি নীতি যোগ করেন। এই পঞ্চম নীতিটি হলো ব্রহ্মচর্য। ঠিক আছে, এই 5টি নীতিকেই একসঙ্গে পঞ্চ মহাব্রত বলা হয়। ঠিক আছে, তো পঞ্চ মহাব্রত বা চতুর্জাম যদি বলা হয় চতুর্জাম কি, তাহলে কিন্তু তোমরা এই পর্যন্ত এই অংশটা লিখবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো ঘয়ের দাগে মহাযান ও হীনযান কাদের বলা হয়? তো বৌদ্ধ সংঘের বেশ কিছু সন্ন্যাসী আমিষ খাবার খেতে থাকেন, দামি ভালো পোশাক পরতে থাকেন, সোনা রূপা দান হিসাবে নিতে শুরু করেন। এর ফলে বৌদ্ধ সংঘের নিয়ম নীতি শিথিল হতে থাকেন এবং বৌদ্ধ ধর্মে মহাযান নামে এক নতুন দল তৈরি হয়। মহাযানরা মূর্তি পূজার সমর্থক ছিলেন। এর ফলে পুরনো মতের বৌদ্ধ সন্ন্যাসীরা মহাযান মতের বিরোধী হয়ে পড়েন, তারা হীনযান নামে পরিচিত হন। ঠিক আছে, 5 নম্বর থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 5 নম্বর। কয়ের দাগে দেওয়া আছে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ভারতে নব্য ধর্ম আন্দোলন কেন গড়ে উঠেছিল? উত্তর লিখবে নব্য ধর্ম আন্দোলন গড়ে ওঠার কারণ সমূহ। 1 নম্বর হচ্ছে ধর্মীয় কারণ। প্রাচীন বৈদিক ব্রাহ্মণ্য ধর্ম প্রাঞ্জলতা হারিয়ে জটিল, ব্যয়বহুল, দুর্বোধ্য ক্রিয়াকর্ম ও আচার অনুষ্ঠান এবং পুরোহিত শ্রেণী নির্ভর হয়ে ওঠে। পুরোহিত শ্রেণীর প্রতিপত্তি ও ক্রমবর্ধমান চাহিদা ধর্মকে জটিল করে তোলে। 2 নম্বর হচ্ছে সামাজিক কারণ। সমাজে ব্রাহ্মণদের স্থান ছিল সর্বোচ্চ। তারা সমাজের সমস্ত রকম সুযোগ সুবিধা গ্রহণ করলে কোনো প্রকার কর প্রদান করতেন না। ক্ষত্রিয়দের হাতে অর্থ থাকলেও সামাজিক মর্যাদা ছিল না। ক্ষত্রিয়রা এই সামাজিক মর্যাদা আদায়ের জন্য নব্য ধর্ম আন্দোলনকে স্বাগত জানায়। এরপরে হচ্ছে 3 নম্বর অর্থনৈতিক কারণ। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে পূর্ব ভারতে অর্থনৈতিক রূপান্তর ঘটে। এর মূলে ছিল লোহা দিয়ে তৈরি কৃষি সরঞ্জাম ও গো সম্পদ। এই সময় বৈদিক ব্রাহ্মণ্য ধর্মে পশু বলি দেওয়ার জন্য গরু ছিল অন্যতম উপাদান।
এ কারণে স্বভাবতই গো সম্পদ অভাবনীয়ভাবে হ্রাস পেলে কৃষিকাজ ব্যাহত ও অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়, সম্পদ এক শ্রেণীর হাতে কুক্ষিগত হয়, সাধারণ মানুষের অবস্থা অপরিবর্তিত থাকে। বৈশ্যরা তাদের মর্যাদা বৃদ্ধির জন্য ব্রাহ্মণ্য ধর্মের বিরোধিতা করে নবধর্ম, জৈন ও বৌদ্ধ ধর্মমতকে সমর্থন করে নতুন ধর্মমতের উত্থানে সহায়তা করে। ঠিক আছে, তো এগুলো হচ্ছে নব্য ধর্ম যে আগমনের কারণ। ঠিক আছে, নেক্সট হচ্ছে ক্ষয়ের দাগে আদি বৈদিক ও পরবর্তী বৈদিক যুগে নারীদের অবস্থান কেমন ছিল লিখতে হবে। তোমরা লিখছি আদি বৈদিক ও পরবর্তী বৈদিক যুগে নারীদের অবস্থান। আদি বৈদিক যুগ থেকে পরবর্তী বৈদিক যুগে নারীর অবস্থার পরিবর্তন ঘটে। আদি বৈদিক সমাজে অনেক নারী শিক্ষা লাভ করতেন, এমনকি সমিতির বৈঠকেও কিছু নারী যোগ দিতেন বলে জানা যায়। যুদ্ধেও তারা অংশ নিতেন। ঋগ্বেদে কোথাও বাল্য বিবাহের কথা নেই, সতীদাহ প্রথার কথাও সেখানে পাওয়া যায় না। যজ্ঞেও নারীরা অংশ নিতে পারতেন। ঠিক আছে, পরবর্তী বৈদিক যুগে সমাজে নারীদের অবস্থা খারাপ হয়েছিল। মেয়ে জন্মালে পরিবারের সবাই দুঃখ পেত। ছোট বয়সে মেয়েদের বিয়ে দেওয়ার প্রথা শুরু হয়েছিল। যুদ্ধে বা সমিতির কাজে মেয়েদের আর যোগ দিতে দেখা যেত না। ঠিক আছে, এরপর গয়ের দাগে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে মগধের উত্থানের কারণগুলি লেখন। তো মগধের উত্থানের কারণগুলি হলো কি না, 1 নম্বর হচ্ছে ভৌগোলিক অবস্থান। মগধ পাহাড় ও নদী দ্বারা পরিবেষ্টিত। ভৌগোলিক অবস্থানের কারণে বৈদেশিক আক্রমণ সহজ হতো না, ফলে সুরক্ষিত থাকত। 2 নম্বর হচ্ছে ভৌগোলিক দূরত্ব। ভারতের উত্তর পশ্চিম সীমান্ত থেকে এটি অনেক দূরে অবস্থিত ছিল, ফলে বিদেশি আক্রমণকারীর পক্ষে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে আক্রমণ করা কঠিন ছিল। 3 নম্বর হচ্ছে উর্বর কৃষি জমি। মগধ নদী মাতৃক হওয়ায় কৃষি জমি উর্বর ছিল, ফলে ফসল উৎপাদন ভালো হতো। তাই আর্থিক উন্নতি ঘটিয়ে সেনাবাহিনী সমৃদ্ধি করতে পেরেছিল। 4 নম্বর হচ্ছে বাণিজ্যের বিকাশ। স্থল ও জলপথ দুই ক্ষেত্রেই বাণিজ্য ভালো হতো। নদীপথে দেশের অভ্যন্তরে ও বিদেশে বাণিজ্য চলত। বাণিজ্যিক সমৃদ্ধি মগধের উত্থানের অন্যতম কারণ। ঠিক আছে, 5 নম্বর হচ্ছে সুযোগ্য নেতৃত্ব। মগধের রাজারা ছিল শক্তিশালী। বিম্বিসার, অজাতশত্রু, চন্দ্রগুপ্ত মৌর্য সাম্রাজ্যের উন্নতির শিখরে পৌঁছেছিল। উপরিউক্ত কারণে মগধের উত্থান ঘটেছিল। এগুলো হচ্ছে মগধের উত্থানের কারণ। ঠিক আছে, আরেকটি প্রশ্ন দেখো 5 নম্বর মানের ঘয়ের দাগে হর্ষবর্ধনের শাসন ব্যবস্থার সংক্ষিপ্ত বিবরণ দাও। তো হর্ষবর্ধনের শাসন ব্যবস্থা সম্পর্কে আমরা লিখছি, গুপ্ত সাম্রাজ্যের পতনের পর আর্যাবর্তে হর্ষবর্ধনের নেতৃত্বে থানেশ্বর শক্তিশালী হয়ে ওঠে। একাধিক ঘটনার পরিপ্রেক্ষিতে হর্ষবর্ধন একই সঙ্গে থানেশ্বর ও কনৌজের রাজা হন। ঠিক আছে, 606 খ্রিস্টাব্দে হর্ষবর্ধন সিংহাসনে বসেন। তিনি শিলাদিত্য উপাধি গ্রহণ করেছিলেন। শাসন ব্যবস্থার ক্ষেত্রে তিনি ছিলেন শীর্ষে। এছাড়া অমাত্য নামক রাজ কর্মচারীরা শাসন ব্যবস্থায় রাজাকে সাহায্য করতেন। নেক্সট হচ্ছে প্রাদেশিক শাসনের কাজে মন্ত্রী পরিষদ তাকে সাহায্য করত। দূরবর্তী প্রদেশগুলি শাসন করতেন সামন্ত রাজা বা রাজার কোনো প্রতিনিধি। হর্ষবর্ধনের শাসন ব্যবস্থায় প্রতিটি প্রদেশ বা ভুক্তি কয়েকটি বিষয় বা জেলায় বিভক্ত ছিল। শাসন ব্যবস্থার সব থেকে নিচে ছিল গ্রামিক নামক কর্মচারী গ্রাম শাসন করতেন। হর্ষবর্ধন যেহেতু অনেক সামরিক অভিযান করেছিলেন, তাই যুদ্ধে তাকে সাহায্য করার জন্য ছিল বিশাল সেনাবাহিনী। ঠিক আছে, তো এই হচ্ছে আমরা হর্ষবর্ধনের শাসন ব্যবস্থা সম্পর্কে লিখলাম। ঠিক আছে, তো দেখো এই ছিল তোমাদের ক্লাস 6 এর সেকেন্ড ইউনিট টেস্টের হিস্ট্রি সাবজেক্টের। এখানে আমরা সিলেবাস, মার্কস ডিভিশন, ওকে, সম্পূর্ণ উত্তর সহ সাজেশন এবং মডেল কোশ্চেন পেপার সম্পর্কে আলোচনা করলাম। প্রতিটি প্রশ্নের উত্তর কিন্তু অবশ্যই তোমরা ভালোভাবে মুখস্থ করবে এবং প্র্যাকটিস করবে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য। আর যদি এই চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে প্রেস করার পর অল অপশনটিকে সিলেক্ট করবে। ভিডিওটিতে একটি লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট বক্সে নিজেদের মতামত লিখে জানাবে। এই সমস্ত প্রশ্নোত্তরের পিডিএফ ফাইলগুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে। ওকে, তো তোমরা সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে যদি পিডিএফ গুলো পেতে চাও। সেখানে কিন্তু ভিডিওর পাশে পিডিএফ গুলো দেওয়া থাকবে। ঠিক আছে, তো আজকে আমরা ভিডিওটিকে এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।